অস্টিওআর্থ্রাইটিস হাঁটু কোমর হাতের জয়েন্টে নীরব ব্যথার নাম। অস্টিওআর্থ্রাইটিস কি? অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে আমাদের জয়েন্টের এক ধরনের ডিজেনারেটিভ ডিজিজ, অর্থাৎ আমাদের দুটো হাড়ের মাঝখানে যে জায়গাটা থাকে সেটাকে বলা হয় জয়েন্ট। বয়স যত বাড়তে থাকে এই জয়েন্টের মধ্যে যে পরিবর্তনগুলো হতে থাকে সেটাকে বলা হয় ডিজেনারেটিভ চেঞ্জ বা ডিজেনারেটিভ ডিজিজ। এই ডিজেনারেটিভ চেঞ্জে জয়েন্টের মধ্যে যে কার্টিলেজ নামে একটি উপাদান থাকে সেটি যখন আস্তে আস্তে ক্ষয় হতে থাকে তখন এই জয়েন্টের দুই পাশে থাকা যে হাড় কার্টিলেজ এদেরকে এক ধরনের প্রোটেকশন দিয়ে রাখে, কিন্তু এই কার্টিলেজ যখন ক্ষয় হতে থাকে তখন দুটো হাড় কার্টিলেজের এপারে থাকা এবং ওপারে থাকা এই দুটো হাড় কিন্তু মোটামুটি কাছাকাছি চলে আসে, দুটো হাড়ের মধ্যে ঘষা লাগে এবং যে কারণে ব্যথা হয় এবং অস্বস্তি হয়। এই ধরনের পরিবর্তনকেই বলা হয় অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জ বা অস্টিওআর্থ্রাইটিস। বিভিন্ন ধরনের অস্টিওআর্থ্রাইটিস আছে, তবে তার মধ্যে এটা সবচেয়ে সাধারণ ধরন এবং বয়স যত বাড়তে থাকে প্রত্যেকের শরীরেই কিন্তু সব মানুষের শরীরেই কিন্তু এই ধরনের অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জ হয় বা অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা শুরু হয়। সারা পৃথিবীতে কিন্তু অস্টিওআর্থ্রাইটিসের রোগীর সংখ্যা প্রচুর। আমাদের বাংলাদেশের কনটেক্সটেও কিন্তু এই অস্টিওআর্থ্রাইটিস জাতীয় সমস্যাটা খুবই কমন একটা প্রবলেম। নারী পুরুষ উভয়েরই কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে, বিশেষ করে যারা 40 50 অনেকেই কিন্তু অস্টিওআর্থ্রাইটিস জাতীয় সমস্যায় ভুগে থাকেন এবং এটা তাদের কোয়ালিটি অফ লাইফ বা জীবনের যে গুণগত মান সেটাকে কিন্তু অনেক ক্ষেত্রেই বাধাগ্রস্ত করে। যাদের একটু ওজন বেশি অথবা যারা লম্বা সময় বসে কাজ করেন কিংবা যারা একটু হাঁটু ভেঙে কাজ করেন, যেমন গৃহিণী, কৃষক অথবা যারা লম্বা টাইম বসে নামাজ পড়েন, এই জাতীয় মানুষদের কিন্তু অস্টিওআর্থ্রাইটিস জাতীয় সমস্যা শুরু হয়ে যেতে পারে। আবার দেখা যায় যে আপনি আগে কোনো চোট পেয়েছেন অথবা কোমরে কিংবা হাঁটুতে আগে কোনো ব্যথা পেয়েছেন, সেখান থেকেও কিন্তু আপনার অস্টিওআর্থ্রাইটিস জাতীয় সমস্যা শুরু হয়ে যেতে পারে। অস্টিওআর্থ্রাইটিসের সাধারণ লক্ষণ: হাঁটু, কোমর, ঘাড়, আঙ্গুল অথবা পায়ের জয়েন্টে ব্যথা, সকালে ঘুম থেকে উঠে জয়েন্ট শক্ত লাগে, একে বলা হয় মর্নিং স্টিফনেস। অনেকক্ষণ বসে থাকার পর উঠে দাঁড়াতে কষ্ট হয়, হাঁটলে ব্যথা বাড়ে, বিশ্রামে কিছুটা কমে, জয়েন্ট ফুলে যাওয়া বা শব্দ হওয়া, ধীরে ধীরে জয়েন্ট বাঁকা হয়ে যাওয়া বা আকৃতি বদলে যাওয়া। কি কি পরীক্ষা করা যেতে পারে ডায়াগনোসিস বা নির্ণয় করার জন্য? সাধারণত আপনার উপসর্গ বা সিমটমগুলো দেখে কিন্তু আপনার চিকিৎসক অস্টিওআর্থ্রাইটিস সম্পর্কে একটা অনুমান বা ধারণা করতে পারেন, কিন্তু নিশ্চিত হওয়ার জন্য কতগুলো পরীক্ষারও প্রয়োজন হতে পারে বা তিনি আপনাকে কতগুলো পরীক্ষাও কিন্তু রিকমেন্ড করতে পারেন। এই পরীক্ষাগুলোর মধ্যে খুব কমন একটা পরীক্ষা হচ্ছে এক্সরে। এক্সরের মাধ্যমে এই যে প্রথমেই বলেছি যে দুটো হাড়ের মাঝখানে যে জায়গাটা অর্থাৎ যে জয়েন্ট স্পেস সেটা আসলে কতটুকু কমে গেছে এবং এখানে ক্যালসিয়াম জমা হয়ে ছোট ছোট নতুন হাড় তৈরি হয়েছে কিনা, এগুলো কিন্তু এক্সরে থেকে একটা প্রাথমিক ধারণা পাওয়া যায়। এর চেয়ে বিস্তারিত তথ্য বা ইনফরমেশন যদি দরকার হয় সেক্ষেত্রে আপনার চিকিৎসক কিন্তু এমআরআই বা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিংয়ের মতো একটি পরীক্ষাও কিন্তু রিকমেন্ড করতে পারেন। এছাড়াও অনেক সময় বাত এবং ইনফেকশন এগুলো দেখার জন্য কিন্তু রক্ত পরীক্ষারও প্রয়োজন হতে পারে। রক্তে আরএ ফ্যাক্টর বা ইউরিক অ্যাসিড দেখে বোঝা যায় যে এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস না গাউট নাকি সাধারণ অস্টিওআর্থ্রাইটিস। কি কি ধরনের চিকিৎসা হতে পারে? পেইন ম্যানেজমেন্টের জন্য ওষুধ যেমন প্যারাসিটামল অথবা এনএসএআইডস, এর মধ্যে রয়েছে আইবুপ্রোফেন অথবা নেপ্রোক্সিন জাতীয় ওষুধ। এগুলো কিন্তু ব্যথায়, বিশেষ করে জয়েন্টের ব্যথায় অনেক সময় বেশ ভালো কাজ করে। এছাড়াও ডাক্তাররা অনেক সময় জয়েন্টে ইনজেকশনও দিয়ে থাকেন।
কর্টিকোস্টেরয়েড জাতীয় ইনজেকশন অনেক সময় জয়েন্টের মধ্যে দিলে সেটা কিন্তু একটু লম্বা সময় ধরে একজন অস্টিওআর্থ্রাইটিসের পেশেন্টকে ব্যথা মুক্ত থাকতে সাহায্য করতে পারে। তবে ওষুধ বা ইনজেকশন যেটাই আপনার চিকিৎসা হোক না কেন, অবশ্যই কিন্তু একজন ডাক্তারের সাথে কনসাল্ট করেই আপনাকে এই ধরনের চিকিৎসা নিতে হবে। নিজে নিজে এই ধরনের চিকিৎসা আপনি নিতে পারবেন না বা নিজে নিজে কোনো ওষুধ খাওয়ার চেষ্টা করবেন না। আরেকটা ট্রিটমেন্ট অপশন হচ্ছে যে ফিজিওথেরাপি। অনেক সময় ফিজিওথেরাপিস্টরা বিশেষ কিছু ব্যায়াম শিখিয়ে দেন। সেই ব্যায়ামগুলো তারা অনেক সময় বিভিন্ন সেন্টারে তারা এগুলো রোগীকে করিয়ে থাকেন, আবার অনেক সময় রোগীকে শিখিয়ে দেন, রোগী বাড়িতে বসেও এই সমস্ত ব্যায়ামগুলো করতে পারে, যেটাও কিন্তু একজন অস্টিওআর্থ্রাইটিসের পেশেন্টকে বিভিন্ন ধরনের ব্যথার উপসর্গ থেকে বা বিভিন্ন ধরনের ব্যথা থেকে দূরে থাকতে সাহায্য করতে পারে। ফিজিওথেরাপিরও কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে অস্টিওআর্থ্রাইটিসের ট্রিটমেন্টে। ওজন কমানো। গবেষণায় দেখা গেছে 5 কেজি ওজন কমালে হাঁটুর ব্যথা 50% পর্যন্ত কমে যেতে পারে। হাঁটু এবং কোমরের উপরে চাপও কমে যেতে পারে। লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনযাত্রায় পরিবর্তন। দীর্ঘক্ষণ হাঁটু ভেঙে বসা বন্ধ। লো ইম্প্যাক্ট এক্সারসাইজ যেমন হাঁটা, সাইক্লিং, সাঁতার এগুলো অস্টিওআর্থ্রাইটিসের পেইন কমাতে অনেক সময় ভালো কাজ করে। সাপ্লিমেন্ট। ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি। অনেক সময় এই সাপ্লিমেন্টগুলো কিন্তু অস্টিওআর্থ্রাইটিসের পেইন কমাতে ভালো কাজ করে, কিন্তু যে কোনো সাপ্লিমেন্ট নেওয়ার আগে আপনি অবশ্যই আপনার রক্তে এদের লেভেলগুলো কেমন আছে সেটা দেখে নেবেন এবং ডাক্তারের সাথে কনসাল্ট করেই এই জাতীয় সাপ্লিমেন্ট আপনি শুরু করবেন। যা করা উচিত না। আগেই বলেছি যে নিজে নিজে পেইন কিলার খাবেন না। পেইন কিলার খেতে হলে বা যে কোনো ধরনের মেডিসিন ট্রিটমেন্টে গেলেই কিন্তু আপনাকে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করেই কিন্তু সেই ট্রিটমেন্টে যেতে হবে। অনেক সময় দেখা যায় যে রোগীরা একেবারে কমপ্লিট রেস্টে চলে যান বা পুরোপুরি বেড রেস্টে চলে যান, যেটা কিন্তু করা যাবে না। আপনার যদি ব্যথা বেশি হয় আপনি একটু বিশ্রাম নেন, কিন্তু একেবারে যদি কমপ্লিট রেস্টে আপনি চলে যান সেক্ষেত্রে কিন্তু আপনার জয়েন্ট আরও অনেক বেশি স্টিফ হয়ে যাবে এবং এটা দুর্বল হয়ে যাবে। কাজেই একটু বিশ্রাম নিন, কিন্তু চলাফেরা একদম বন্ধ করে দেবেন না। খুব ভারী ব্যায়াম করবেন না। আপনি দৌড়ানোটাও কিন্তু একটু অ্যাভয়েড করতে পারেন। একটু যে সমস্ত লাইট এক্সারসাইজগুলো আছে সেগুলোই আপনি নিয়মিত করার চেষ্টা করবেন। আরেকটি জিনিস হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে হাড় ভাঙেনি কিন্তু কোনো ক্র্যাকলিং সাউন্ড শুনে রোগীরা অনেক সময় ভয় পেয়ে একেবারে সব কাজকর্ম বন্ধ করে দেন, সেটা করা যাবে না। ব্যথা যদি খুব বেশি বেড়ে যায় তখন আপনি কি করতে পারেন? যদি আপনার জয়েন্ট সম্পূর্ণভাবে ক্ষয় হয়ে যায় কিংবা আপনার চলাফেরা বা মুভমেন্ট অত্যন্ত কষ্টসাধ্য হয়ে যায়, সেক্ষেত্রে শেষ পর্যায়ের একটি চিকিৎসা আছে যেটাকে বলা হয় জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি। বিশেষ করে হাঁটু এবং কোমরে এই ধরনের রিপ্লেসমেন্ট সার্জারি করা হয়। আমাদের বাংলাদেশেও কিন্তু এখন সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন হাসপাতালেই এই জয়েন্ট রিপ্লেসমেন্টের সার্জারি করা হয় এবং ডাক্তাররা অত্যন্ত দক্ষতার সাথেই, বিশেষজ্ঞ ডক্টররা অত্যন্ত ইফিশিয়েন্টভাবেই কিন্তু এই সার্জারিগুলো করে থাকেন। প্রতিরোধ বা প্রিভেনশন। যদিও অস্টিওআর্থ্রাইটিসকে সম্পূর্ণভাবে প্রতিরোধ করা যায় না, কিন্তু এই প্রসেসটাকে কিছুটা স্লো করা যায় বা একটু দেরি করানো যায়, কিংবা পাশাপাশি আপনার লাইফস্টাইলে কিছু যদি মডিফিকেশান আনা যায় বা কিছু যদি চেঞ্জ করা যায়, তাহলে কিন্তু এই অস্টিওআর্থ্রাইটিসের এই যে পরিবর্তনটা, এটাকে কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে রাখা যায়। যেমন এর মধ্যে রয়েছে যে ওজনকে নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত হালকা ব্যায়াম করা, দীর্ঘক্ষণ হাঁটু ভেঙে বসে না থাকা, অথবা খাবারে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম
ভিটামিন ডি যুক্ত খাবার নিয়মিত রাখা, পাশাপাশি ইউরিক অ্যাসিড বেড়ে গেলে সেটাকে খুব দ্রুতই নিয়ন্ত্রণে নিয়ে আসা। এই অভ্যাসগুলো যদি করা যায় বা এই জিনিসগুলো যদি একটু খেয়াল করা যায় তাহলে কিন্তু অস্টিওআর্থ্রাইটিসের এই প্রসেসটাকে কিছুটা স্লো করা যায় এবং কোয়ালিটি অফ লাইফে কিছুটা ইমপ্রুভমেন্ট আনা যায়। আমাদের বাংলাদেশে যেহেতু অস্টিওআর্থ্রাইটিস খুব কমন একটা সমস্যা, কিভাবে আমরা বাংলাদেশের মানুষদের মাঝে অস্টিওআর্থ্রাইটিস সম্পর্কে সচেতনতাটা বাড়াতে পারি। আমরা সরকারি হাসপাতালগুলোতে অস্টিওআর্থ্রাইটিস ক্লিনিক করতে পারি, আমরা বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে অস্টিওআর্থ্রাইটিসের ক্যাম্প করতে পারি, অথবা বিভিন্ন পেশাজীবী মানুষের মধ্যে জয়েন্টের ব্যবহার নিয়ে আমরা প্রশিক্ষণ দিতে পারি, কিংবা স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আমরা হাড়ের যত্ন কিভাবে নিতে হয় একেবারে লাইফের শুরু থেকেই কিন্তু এই ধরনের তাদেরকে আমরা টিচিং দিতে পারি বা হাড়ের যত্ন সম্পর্কে তাদেরকে আমরা একটু এডুকেটেড করতে পারি। এই ধরনের বিভিন্ন রকম স্টেপ নিয়ে কিন্তু আমরা পাবলিক অ্যাওয়ারনেস বা অস্টিওআর্থ্রাইটিসের এই সমস্যাটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি মানুষের মধ্যে কিন্তু আমরা জনের সচেতনতা তৈরি করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে পারি। যদিও বয়স বাড়ার সাথে সাথে কম বেশি আমরা সবাই অস্টিওআর্থ্রাইটিসের প্রবলেমে ভুগে থাকি, কিছু না কিছু সমস্যা সবারই হয় যেটা সাধারণ অস্টিওআর্থ্রাইটিস। কিন্তু তারপরেও আপনি যদি একটু আপনার লাইফস্টাইলকে চেঞ্জ করেন অথবা জীবনযাত্রায় একটু যদি পরিবর্তন আনেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই এই প্রবলেমটাকে কিছুটা স্লো করা যায়, প্রসেসটাকে স্লো করে রাখা যায়। এবং এটা কিন্তু আপনি অস্টিওআর্থ্রাইটিস হওয়ার পরেও আপনি যদি একটু অ্যালার্ট থাকেন তাহলে কিন্তু আপনি একটা কোয়ালিটি অফ লাইফও কিন্তু আপনার ভালো করতে পারেন বা একটা হেলদি ফিট লাইফও আপনি লিড করতে পারেন। এক্ষেত্রে আপনার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটুখানি সচেতনতা, অর্থাৎ আপনি কি খাবার খাচ্ছেন, খাবারে যেন ভিটামিন ডি, ক্যালসিয়াম এগুলো থাকে এবং আপনার ওজনটা যেন ভালো থাকে, আপনার চলাফেরা, আপনার চলাফেরার ধরনটা যেন ঠিক থাকে, প্রপার পশ্চারটা আপনি মেনটেন করেন, সেটা খুব ইম্পর্টেন্ট। এবং আপনি যদি নিয়মিত একটু হালকা ব্যায়াম করেন, এই জিনিসগুলোই কিন্তু আপনাকে দীর্ঘমেয়াদী সমাধান দিতে পারে। তো ওষুধ দিয়ে আসলে অস্টিওআর্থ্রাইটিসের চিকিৎসা যতটুকু করা যায় সেটা একটা লিমিটেড সময়ের জন্য হয়তো করা যেতে পারে এবং ওষুধ নানান ধরনের ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন আছে, সবাই হয়তো সব ধরনের ওষুধ নিতেও পারেন না বা খেতেও পারেন না। কাজেই লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমেই কিন্তু আপনাকে এই অস্টিওআর্থ্রাইটিসের সমস্যাটিকে দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণে রাখতে হবে, সেটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। এবং আপনি ওষুধের পরিমাণ কমিয়ে দিয়ে শুধুমাত্র যদি লাইফস্টাইলের যে দিকগুলোর কথা এই ভিডিওতে আজকে আলোচনা করলাম সেটা নিয়ে যদি আপনি একটু কাজ করেন, সেটা নিয়ে যদি আপনি একটু চিন্তা ভাবনা করেন এবং সেভাবে যদি এই জিনিসগুলো আপনি অ্যাপ্লাই করেন আপনার ডে টু ডে লাইফে, তাহলে কিন্তু এই অস্টিওআর্থ্রাইটিসের যে ব্যথা সেটা থেকে কিন্তু আপনি অনেকটাই ব্যথাটাকে নিয়ন্ত্রণে রেখে একটা সুস্থ এবং স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।